ঠাকুর শ্রী রামকৃষ্ণের চরণে প্রণাম, জগজ্জননী শ্রী শ্রীমার চরণে প্রণাম, স্বামীজির চরণে প্রণাম। আজকে এই সভাতে উপস্থিত উদ্যোক্তা মাতাজি, উল্লাজিকা বেদিক মাতাজিকা মা প্রণাম জানাই। অন্যান্য যে মাতাজি উপস্থিত আছেন তাদের সকলকে আমার প্রণাম শ্রদ্ধা। আর তোমরা যারা ছাত্রী উপস্থিত আছো তারা আমার অন্তরের সম্পদ, তোমাদেরকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। শোনো, আমি তোমাদের থার্ড জেনারেশন, তোমাদের পিতৃতুল্য আমি নই, তোমাদের পিতামহ। আমার নাতনি যে তোমরা 1 বছর বা 2 বছরের বড়, আমার নাতনি এবছর ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজে। তাই তোমরা আমার পুত্রীগণ, আমার নাতনির দূর, আমি তোমাদের দাদু, দাদু বা দাদু। কাজে আমার সঙ্গে তোমাদের কোনো ভয়ের সুযোগ নেই। আমি তোমাদের যদি পিতৃতুল্য হতাম, পিতৃতুল্য মানে তোমাদের জ্যাঠামশাই যদি হতাম, তাহলে তোমাদের ভয় লাগবে, পদে পদে আমাদের ভুল দেখবে। আর আমার কাজই হচ্ছে তোমাদেরকে উৎসাহিত করা, তোমাদের ভুলটাকে ভুল না দেখে তার ভালো করা। আমি তোমাদের তো দাদু করবে পেয়েছি। আমি যেমন তোমাদের অধ্যাপিকা মাতাজিদের দেখো বা অধ্যাপিকাদের দেখো, এই অধ্যাপনার বৃত্তি আমি করেছি। ধরো আমি 12 সালে রিটায়ারমেন্ট নিয়েছি, তারপরেও প্রায় 10 বছর 22 পর্যন্ত যাইনি, করোনা ছিল, প্রায় 18 সাল পর্যন্ত, 2018 পর্যন্ত পিজি মানে এমএসসি ক্লাস আমার কলেজের পিজি ছিল, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। আমি যখন চাকরি করতাম তখন তার কোঅর্ডিনেটর ছিল। কাজে সেই পিজি ক্লাস আমার সাবজেক্ট জুলজি। তোমরা যেটা মাধ্যমিকে লাইফ সায়েন্স পড়েছো, লাইফ সায়েন্স এটারই বড় সাবজেক্ট জুলজি, তারই আমি অধ্যাপক ছিলাম। এইভাবে অধ্যাপনা থেকে বছর 4-5 অবশ্য 20 সালেও পড়েছি। 21-22 সাল যেতেও চাই না, ওদের কলেজে অধ্যয়ন করা আমারও শারীরিকভাবে একটু অবগত হয়ে গেছে। পড়াশোনা তো করতে হয়, পড়াতে গেলে আর সময় হয়। আমি ঠাকুরমা নিয়েই থাকতে ভালোবাসি, সেটা নিয়েই থাকি। যাই হোক, আমি মা আমাকে প্রবাবলি জুন মাসে একবার আসতে বলেছি একটা এক্সিবিশন দেখতে, পেরে গেল। তখন একটু হাঁটুর প্রবলেমে ভুগছিলাম। তারপর সাগরিয়া লেখা ছিল বিভিন্ন পত্রিকার, বারবার সবাই টাকা দিচ্ছে, সেইটার জন্য পেরে উঠলাম। আমি জুলাইতে শেষের দিকে মাকে বলেছিলাম, আরও বলেছিলাম আমি ছাত্রীদের সঙ্গে একবার দেখা করি, আমাদের সঙ্গে দেখা করতে আমার ইচ্ছে, কোনো বক্তৃতা বলতে, মানে কোনো ইম্পোজিশন হচ্ছে না, আমি কোনো উপদেশ দিতে আসিনি, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, নিছক সাক্ষাৎ। তুমি কি ভাবছো? তোমরা তো আগামী প্রজন্ম, এটা হচ্ছে 25 সাল, 2025। আমি ধরিয়ে নিচ্ছি এর যে আগামী আরো 25, তার মানে হবে এটা 21 শতকের প্রথমার্ধে। 21 শতকের প্রথমার্ধে তোমরা ছাত্রী থাকবে। 21 শতকের প্রথমার্ধে যখন হবে বা দ্বিতীয়ার্ধে যখন পড়বে, মানে 2060 সাল 70 সাল, তখন তোমরা আবার আমাদের মতো হয়ে যাবে, তখন তোমরা শাখা পোশাখা, তোমরা সমাজের এক চিহ্নিত প্রতিনিধি হবে। তোমাদের প্রজন্ম তখন বড় হয়ে যাবে, সেই প্রজন্ম প্রতিপালন করার দায় দায়িত্ব তোমরা তখন অস্থির থাকবে। তোমাদের সামনে আগামী 50 বছরটা তোমাদের সামনে, অর্ধ শতক তোমাদের, এই ছাত্রছাত্রীদের জন্য বহু পুরনো। তোমাদের আগামী 50 বছর তোমাদের জগৎ বললাম, আরো 50 বছর পিছিয়ে যাচ্ছি, আরো 50 বছর পিছনে মোটামুটি আমিও তোমাদের মতোই কলেজের ছাত্র ছিলাম। তখন সময়টা আলাদা। ধরো 70 সাল, 70 আমি 70 সালে কলেজে তোমাদের এই মতো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার এরকম ছিল। তখন বাজারে চলত ছাত্র ইউনিয়ন যেটা বলে, সেখানে যখন মামসেদিন বলে চীনের একজন চেয়ারম্যান, তার কথা ছিল, তিনি একটা আলাদা মতাদর্শ, সেটা কথা না, কিন্তু তার একটা কথা আমি 50 বছর পর্যন্ত পোষণ করে রেখেছি, সেটা সেই সন্দেশটা আমি তোমাদেরকে আবার বিতরণ করতে চাই। সন্দেশটা আমার ভালো লেগেছে। তিনি রাজনীতির কথাই, আমি সেসব প্রসঙ্গে যাচ্ছি, কিন্তু একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন, তিনি বলছেন আমরা প্রথমটা ভেবেছিলাম
আমরা প্রথমটা ভেবেছিলাম যে পৃথিবীটা আমাদের মানে রাজনীতিবিদ, কিন্তু পরে দেখলাম পৃথিবীটা তোমার, তোমরা ছাত্রছাত্রীরা, পৃথিবীটা তোমার। এই কথাটা আমি 50 বছর পোষণ করে রেখে আজ তোমাদের কাছে এই সন্দেশটা আমি বিতরণ করে দিই। মাউসেতুনের কথা, ছাত্রদিকে পৃথিবীটা ছাত্র, মাউসেতুন কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই কথাটা উচ্চারণ করেছে। ওনার আর একটা ভালো কাজ আছে, উনি ওয়ামহ নদী খনন কাজে নিজে মাটি কেটে নদীটা খনন করিয়েছিলেন, যেটাকে চীনের দুঃখ বলা। সেই নদীটা মরে গিয়েছিল, তাকে খনন করিয়েছিলেন এবং প্রথম মাটি ছোড়াটা মাথায় করে নিয়ে ফেলেছিলেন। এই কাজটা করেছিলেন। রাজনৈতিক মতাদর্শে আমি প্রবেশ করছি না, ব্যক্তি মানুষ আর ছাত্রদের প্রতি তার এই যে তিনি একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনীতিবিদ, তিনি কিন্তু পৃথিবীটা তোমাদের বলে উৎসর্গ করে গেছে। পৃথিবীটা তুমি প্রথমে বলেছিলেন এটা ভাবছি রাজনীতি, পরে দেখলাম না, পৃথিবীটা তোমার, ছাত্রছাত্রী। আমি সেটাই এক্সপ্লেন করে বললাম এই আগামী 50 বছর তোমার, কারণ তোমরা বড় হবে, এই তোমরা সদ্য নাগরিকত্ব পেয়েছো। আমাদের বয়স আমার ধ্যান ধারণা, মানে আমার নাতনিকে স্কেল করে নিয়ে তোমাদেরকে ভাবছি, তাহলে তোমরা ইউ আর বিলঙ্গিং টু 19 to 20, আশা করি এরই মধ্যে সব 19 থেকে 20 মধ্যে তোমাদের বয়স, তাই তো? তাই হবে তোমরা ফার্স্ট ইয়ার, লেট ফার্স্ট ইয়ার পড়ে এসেছো, পরীক্ষাটা বাকি থাকে, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার আছে, তাই তো? ঠিক আছে, আবার বলছি আমি তোমাদের কিন্তু দাদু, তোমরা আমার সঙ্গে কিছু ইন্টারাকশন তোমাদের সঙ্গে উপদেশ দিতে আসবে, মায়েরা বলবেন ঠাকুরমার কিছু কথা। যদিও মা আমাকে বলেছেন নারী উন্নয়ন ও শিশু মানিয়ে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করতে, খোলা মনে তোমরা অনেক কিছু জেনে গেছো, জানার কথাও আমরা কিছু জানো, এক্সক্লুসিভলি কিছু জানি। ওই বয়সে আমি প্রথম স্বামীজির জীবনী পড়েছি, যদিও তোমাদের চেয়ে ছোটবেলায় আমি রামকৃষ্ণকে জানি, কিন্তু পড়া তাকে জানি। সে আমি 5 বছর যখন বয়স, তখন থেকে আমি ঠাকুরকে জানি, মা শিখিয়েছিল প্রণাম করতে হয়, কেন করতে হয় সেসব জানি। সেই প্রশ্নটা জেগেছিল এই কলেজ লাইফে, তখন প্রথম ঠাকুরের জীবনী পড়ি রোয়ানোলা। মজার কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি গল্প। একদিন সন্ধ্যাবেলা, এইরকম বর্ষাকালের সন্ধ্যাবেলা, আমি রোয়ানোলার বইটা শেষ করছি। ঠাকুরের দেহাবসান হয়েছে, ঠাকুরকে কাশীপুরে আনা হয়েছে, দাহ করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি বুঝতে পারি না কখন যে আমি পুজো করে কাঁদতে আরম্ভ করে দিয়েছি, বুঝতেও পারি। আজও মনে আছে, আমার মনে হচ্ছিল বইটার ভেতর থেকে যেন হৃৎপিণ্ডের মতো দিদি মাস্টার মাথা, আর আমি কেঁদে যাচ্ছি। তখন বেলা শেষ হয়ে এসেছে, কখন অন্ধকার হয়ে গেছে, আমি তবু তখন চশমা ফশমা ছিল না, 19 বছরের চোখ মানে জোড়াবি। তা মনে আছে ভেরিতে যখন আমি রামকৃষ্ণ জীবনী প্রথম প্রাইমারিটা পড়লাম, সেটা রুমালোলা দিয়ে আরম্ভ করেছি। তা পড়ে তখন বাংলা বই লীলা প্রসঙ্গ তখন কিছু ছিল, ঠাকুরকে জানতাম, দেখলাম বিদেশে দিকে যেতাম, বাংলা অনুবাদ বই কিন্তু কেঁদে ফেলেছিলাম, ঋষি দাসের বই। যেহেতু কেঁদেছিলাম, বইটা কিন্তু আজও রেখে দিয়েছি। এখন বুদ্ধ হয়ে গেছি, কিন্তু বইটা ওটা ভাবে আমার টার্নিং পয়েন্ট, তাকে হারালে চলবে, আমার মৃত্যু মুহূর্তের পাশে থাকলে আনন্দ পাবো। তো যাই হোক, তোমরা সব জেনে যাবে আমি প্রত্যাশা নেই। ঠাকুর মা স্বামীজির ফটোটা নিয়ে কিন্তু দেখছো তো, খুব সাহস করে বলো তো, তুমি রামকৃষ্ণের নাম শুনেছিলে আগে? আচ্ছা, এই কলেজে এদের কোনো অন্য কলেজ ছিল কেন? এই কলেজে এদের বলো, খুব সাহস বলো না, এরা ন্যাক তো ক্লাস পেয়েছে, ভালো পড়াশোনা ভালো হয় বলে বলে আমি অনেকগুলো অপশন দিচ্ছি। এখন তো তোমাদের সব অনলাইন পরীক্ষা, তো সব অন করো, আমাদের ওখানে অনেক কলেজ আছে, অনেক স্টুডেন্ট হয়তো স্যার ম্যাডাম
স্যার তো এক জায়গায় থাকেন। তাই তো? বলতে ঠিক আছে। কেন ভালো হয়েছে। তুমি বলো বলো বলো। হ্যাঁ কি করছো? তুমি এখানে হোস্টেলের ব্যবস্থা আছে? কতজন থাকে হোস্টেলে? বাহ বাহ, ও বেশি মানুষ তো। তার মানে তোমাদের বাড়ি কি কলকাতায় নয় সবার? কলকাতার বাইরে? একটা প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট কেন করছি? না ঠিক আছে ঠিক আছে, দিয়ে দাও। হোস্টেলে থাকলে কষ্ট হবে। হোস্টেল লাইফটা, আমিও কিছুকাল হোস্টেলে ছিলাম। হোস্টেলের লাইফটা একটু কষ্টকর হয়। একটু কষ্টকর হলেও পজিটিভ হচ্ছে কি জানো, গ্রুপ ক্রিয়েট হয়। এটা স্বামীজির পরিকল্পনা। স্বামীজি এমন স্কুল করতে চাইছিলেন যাতে গ্রুপ ক্রিয়েট থেকে পড়াশোনা করে ছেলেমেয়েরা তাতে ভালো হয়। একটা গল্প ঘটনা, গল্প নয়, আমি গল্পের মতো বলবো, এটা ঘটনা শুনবো, তাহলে পরবর্তী আমাদের আলোচনা করে ভালো। তোমরা বলো কেন এটা পছন্দ করলে, এই কলেজকে চয়েস করার কারণটা কোনো একটা বলো। এই কলেজে পড়াশোনা অনেক ভালো হয়, মানে আমাদের ব্যাপার কলেজে যেরকম ব্যাপারটা হয় না। কি বলতে? এখানে পড়াশোনার মানটা অনেক উন্নত, পড়াশোনার মান ঠিক আছে। তার নেক্সট বলো। এখানকার পরিবেশ ঠিক আছে, নেক্সট পড়াশোনা ভালো হয় আর এনভায়রনমেন্টটা খুব ভালো। এনভায়রনমেন্ট ঠিক আছে। আচ্ছা ধরে ওরা তোমাদের প্রতিভা, অন্য কোনো অ্যান্সার থাকলে কেউ হাত তুলে বলবে। এটা আবার বলছি, এটা আমাদের বলো বলো বলো, কি একটা পয়েন্ট করবে বলো। আমরা যদি বাইরের কাছে কোনো কলেজে পড়তাম তাহলে এইভাবে হস্টেল থেকে ডিসিপ্লিন লাইফটা লিড করতে পারতাম না। মেনলি ওই কারণে এখানে ভর্তি হওয়া। ফাইন ফাইন, ঠিক আছে, ভালো ভালো। আচ্ছা তোমরা ঠাকুর মা স্বামীজি জীবনী তো প্রাইমারি কিছুটা জানো তো, জানো বা জানো না? আচ্ছা আমাদের তো ক্লাস এখনো কি এরকম একটা এক্সট্রা ক্লাস দেওয়া যায় যেখানে ঠাকুর মা স্বামীজির কোনো জীবনী, এটা কি হোস্টেলের কোনো প্ল্যানারি সেশনে না ক্লাসের মধ্যে রাখা যায়? আমাদের একটা ভ্যালু এডুকেশন ক্লাস প্রত্যেক ভ্যালু এডুকেশন বলে থাকে, তো ওটাতে ঠাকুরমা স্বামীজির জীবনী সঙ্গে আরো অনেক কিছু ওদের পড়ানো হয়। এরা অলমোস্ট কি বেঙ্গলি মিডিয়াম আর ইংলিশ? বেশিরভাগই বাংলা মিডিয়াম। বেশিরভাগই বাংলা মিডিয়াম। ঠিক আছে ঠিক আছে। মোটামুটি তোমরা আর্টস ওরিয়েন্টেড, এখানে আর্টস সাবজেক্ট আছে, জিওগ্রাফি বা সায়েন্সের জিওগ্রাফি ইকোনমিক্স আছে, তো ঠিক আছে, অসুবিধা নেই। ম্যাথামেটিক্সে তো ভালো স্টুডেন্ট আছে, তো ইকোনমিক্স রাখতে গেলে ম্যাথামেটিক্স তো রাখতে, জিওগ্রাফিও তো বোধহয় এখন ম্যাথামেটিক্স মাস্ট নাকি? যেটা অপশন আছে, অপশনের সুযোগ আছে। জিওগ্রাফিটাকে বিএসসি বলে পাস করবে, ম্যাথামেটিক্স উইথ ম্যাথামেটিক্স, উইদাউট ম্যাথামেটিক্স বিএ, সেটা বিএসসি হবে না বিএ হবে? ঠিক আছে, এটা তোমরা বসো বসো, ক্লাস হয় আপনাদের ক্লাস নেন। আমার মনে হচ্ছে মা আপনি আমার আপনারটা জাস্টিফাই করবেন না আপনারা, আমার মনে হচ্ছে যে এটা আমাদেরটা প্রপোজাল, যে প্রথমেই বলে দিয়েছি আমার প্রপোজাল, এই সমস্ত একদম এরা মানে কি বলবো ঠাকুরের ভাষা এদিকে বলা যেতে পারে সেই খোলার খই, খোলার খই, খোলার খই তোমরা বুঝতে পারছো না? বললো কলকাতা টাউনশিপের তো খোলাতে খই, সাদা ফটফটে হয়, পিছনে ধান থাকে, খোলার খই। আমার ভাষাটা বাংলায় বুঝতে পারছো? খোলাতে খই দেখেছো কোনদিন? খই ভাজা দেখেছো? ধানগুলো দিয়ে বালিযুক্ত খোলাতে উনুনের ওপর রেখে যদি সেই দিয়ে ওই কাঠি, নারকেল কাঠি দিয়ে যখন নাড়া হয়, অথবা আজকাল অনেকে ওই ছানটা দিয়ে নাড়লে সেই ধানগুলো ফুটে ফুটে সাদা মতো হয়ে যায়। ঠাকুর এই তরুণ প্রজন্মকে বলতো এরা খোলার খই, এদের গায়ে পুরো দাগ নেই, এদিকে দিয়ে
মায়ের অনেক ভালো কাজ করা যায়। ওনার মা মানে হচ্ছে এই গোটা বিশ্ব, মানব সমাজ, তাদের কল্যাণে অনেক কাজ করা যায়। আর আমি অনেক ওই যুব সম্মেলনে অংশ নিয়েছি। যুবরা আরেকটু বড় হয়ে যায়, 20-22 বছর কলেজের স্টুডেন্ট মিছিলে নিয়ে আসে, তার মধ্যে সংগঠকরা ঢুকে থাকে। এখানে একদম মৌলিকভাবে তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা একদম মুক্ত মধ্যে, তোমাদের গায়ে কোনোরকম এখনো কোনো কালিমা স্পর্শ লাগে, তোমরা একদম তৎতাজা হয়ে রয়েছ, এই সদ্য নাগরিকত্ব প্রাপ্ত হয়েছ, তোমাদের দু চোখ ভরে রয়েছে আশা। কাজেই আমি বলবো তোমরা একটা অত্যন্ত আদর্শ প্রতিষ্ঠান। তোমরা মনে মনে জানবে কলকাতার যতগুলো কলেজ আছে, যেগুলো প্রথম শ্রেণীর কলেজ বলা হয়, তার মধ্যে এই কলেজটি একটি। এর গুণগত পরিমাণগত সব দিক থেকেই উৎকৃষ্ট। সেখানে তোমরা ছাত্রী হতে পেরে তোমরা ধন্য হয়েছ। সর্বোপরি তোমরা এমন একটা পরিবেশে এই 3 বছর বা 4 বছর নারিষ্ট হয়ে যাবে, যেটা তোমাদের জীবনে একটা বড় মূলধন তোমাদের সঙ্গে সংগত থাকবে। সেই সঙ্গে আমি মাতাজিদের বলছি, এরা শুনছি, শোনাটা ভালো, কিন্তু আমার মনে হয় যদি কোনো পরিকল্পনা করা যায় উইথ রিওয়ার্ড সিস্টেম, এদিকে পাতলা স্বামীজি বই, মায়ের বই, অন্তত স্বামীজি মা বা ঠাকুর না পারেন তিনি, অনলি মায়ের বই দিয়ে যদি একটা আউট অফ সিলেবাস যদি একটা ব্যবস্থা করতে পারেন, মায়ের জীবনীর উপরে একটা পরীক্ষা নেওয়া, পড়ানো যদি হয়ে থাকে, আমি আজকে কমিট করে যাচ্ছি আপনার কাছে, আপনি ওদের এই বইগুলো থেকে 3টে বছর 3টে পড়ান, প্রতি বছর সেই ছাত্রীদের আপনি একটা করে পরীক্ষা নিন। আমি পরীক্ষা ফার্স্ট সেকেন্ড থার্ডের গাইডে যে অর্থমূল্য লাগবে সেই অর্থমূল্য আমি কন্ট্রিবিউট করব। আমি বলে যাচ্ছি, আমি যে জিনিস চাইবেন আইদার ক্যাশ অর ফাইন যা বলবেন আমি সেটা দেবো। এবং আপনি এদের কাছে এটা খারাপ কথা বলা হয়, আমি ইঞ্জেকশন করতে চাই, আমি তোমাদের কেননা ইঞ্জেকশন তো নিতেই হবে, কেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিতে হয় না, ট্রিটমেন্ট নিতে হয় না। আত্মরক্ষা, তোমাকে আত্মরক্ষার ইঞ্জেকশনটা আমি দিচ্ছি, সামাজিক ইঞ্জেকশন, সোশ্যাল ইঞ্জেকশন, সো দ্যাট ইউ আর নট অ্যাফেক্টেড বাই এনি পলিউট্যান্ট, সোশ্যাল পলিউট্যান্ট। জানলে তো তোমরা 12 10-এ পড়েছো তো, অনেক রকম দূষণ আছে। জানবে সবচেয়ে সিভিয়ার দূষণ হচ্ছে বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, হিউম্যান পলিউশন, মানব দূষণ। মানুষগুলো মানুষ নয়, মানুষগুলো পশু। আমরা মূলত হচ্ছি স্তন্যপ্রায়ী প্রাণী থেকে এসেছি। স্তন্যপ্রায়ী প্রাণী যাদের মধ্যে কুকুর থাকে, গরু থাকে, বাঘ থাকে, সিংহ থাকে, তাদেরই মধ্যে আর একটা অর্ডার, তার নাম প্রাইমেট। সেই প্রাইমেট যাদের মধ্যে শিম্পাঞ্জি রয়েছে, মানব রয়েছে, হনুমান রয়েছে, তাদেরই গোষ্ঠীর আমরা ক্রমশ আমার তারা 4 পায়ে হাঁটতো, আমরা 2 পায়ে হাঁটতে পেরেছি। আমাদের তফাৎ হচ্ছে ওদের চেয়ে আমাদের ব্রেনটা অনেক, আমাদের ব্রেনের মধ্যে পারফেকশন আছে, আমরা ভাবতে পারি, আমরা সব রকম ভাবতে পারি, আমরা ভুল করতেও পারি, আমরা সাথে হতেও পারি, মানুষ সব বুঝতে পারছো। নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই, তোমরা কিছু তেমন কাগজে পড়ছো, আমরা সবই করতে পারি। আমাদের মধ্যে যে সাধু হয় দেখতেই পাচ্ছ, আমাদের মধ্যে কুলাঙ্গার মানুষের সংখ্যাও দেখতে পাচ্ছ, কাগজে রয়েছে। কিন্তু আমাদেরকে কি হতে হবে? আমাদেরকে ভালো হতে হবে। স্বামীজি ধর্মের কি সংজ্ঞা দিয়েছিলেন জানো? ধর্মের সংজ্ঞা দিয়েছিলেন ম্যানিফেস্টেশন অফ ডিভাইনিটি উইদিন ম্যান। মানুষের মধ্যে যে দেবত্ব আছে তাকে বিকাশ করে, ম্যানিফেস্টেশন অ্যান্ড এক্সপ্রেশন। যে দেবত্ব আছে মানুষের মধ্যে অলরেডি রয়েছে, সেই দেবত্বটাকে বিকাশ করে। সুপ্ত সিংহ শিশুকে জাগ্রত, তোমার মধ্যে সব সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাগুলোকে তোমাকে পার। এটাই হচ্ছে দেখো, এই যে আন্তর্জাতিকতা, এই যে তুমি এই ইনস্টিটিউশনে ভর্তি হয়েছো, এই যে 4 বছর এখানে পঠন পাঠন করবে, পঠন পাঠন একটা সিলেবাস, সেটা যে কোনো জায়গায় করা যায়, কিন্তু আরো কিছু লাভ, কিছু শিষ্টাচার, যে শিষ্টাচারের অভাবই আমাদের সমাজের এই দেখতে পাচ্ছ।
তোমরা শ্রীশ্রী ছবি দেখেছো? তোমাকে যদি আমি একটা জিজ্ঞাসা করি একজন আদর্শ নারীর নাম বলো, আদর্শ, তুমি যা ইচ্ছা নাম বলতে পারো। পৃথিবীতে একজন আদর্শ নারী চেনো? আমি কলেজে পড়াতাম, ছেলে মেয়েরা থাকতো, এটা হচ্ছে অনেক প্রবীণই লাগতো তখন, ছেলে মেয়েগুলো সব ভালো একটু হেলদি ছিল, কষ্ট দিচ্ছিল। তখন ওই এক্সকারশনে সব জন্তু জানোয়ার দেখা হতো। আমরা ইউজুয়ালি সি বিচে যেতাম, ওখানে জন্তু কথা এতেও গেছি, ন্যাশনাল পার্কেও অনেক গেছি, অ্যানিমেল দেখা হতো। সন্ধ্যের দিকে প্লেনারি সেশন হতো, তখন একসঙ্গে ছাত্রছাত্রী আমরা কয়েকজন 3-4 জন মাস্টারমশাই বসতাম। ওরা বলতো স্যার আপনারা কিছু কথা বলুন ইত্যাদি, সেটা একটা হতো। এবার একটু বয়স তো তখন আমার অনেক কম ছিল, আর ছাত্রছাত্রীরা থার্ড ইয়ারে তারা একটু তখন যুবতীর মতো হয়ে যেত। স্যারের একটু কেউ স্যার আপনার কি হবে এইসব জিজ্ঞাসা করতো। আমিও তাদের বলতাম দেখো আমিও কিছু, এটা কিন্তু আউট অফ ক্লাস, এখন আউটসাইডে আমরা রয়েছি, আমার কিছু ব্যক্তিগত তোমাদের প্রশ্ন, এটা যদি কৌতূহল ইয়ং স্যার আমাদেরকে বলছে, ধরো 5-6 জন 6-7 জন আছে, আমি বললাম একটা কথা, আচ্ছা তুমি একটা খুব একদম রিমার্কেবল লেডির নাম বলো। অনেক ভাবনা চিন্তা করে কেউ বললো মাদার টেরেসা, কেউ বললো ওই যেমন বললো শান্তি বাই ইত্যাদি বললো, তারপর একজন বললো ইত্যাদি। তোমরা অনেক উত্তর দিয়েছো। দেখো আমি একটা বলছি, আদর্শ মহিলা একদম চিহ্নিত মহিলাই হচ্ছে শ্রী মা সারদা। আদর্শ মানে অলরাউন্ড আদর্শ। কেন আদর্শ? অলরাউন্ড আদর্শ কেন? সব অংশ সব দিকে। আমি তাদের বলতাম বা তোমাদেরও বলছি, তুমি তো আমাদের যে মানে লিঙ্গ ভেদে তোমরা তো স্ত্রী, সমাজে আরেকটা সেক্সের মানুষ আছে, আরো লিঙ্গ ভেদে আছে, তারা তোমাদের অনেকগুলো দায় দায়িত্ব আছে। এই তোমাদের একজন আদর্শ মহিলা হতে গেলে, আদর্শ মহিলা মানে টিপিক্যাল, আজকে তুমি টিপিক্যাল ওমেন, আজ তুমি গার্ড, জাস্ট তোমরা এই মানে তোমাদের অ্যাডোলেসেন্স পিরিয়ডটা পাস করে এসেছো, ইউথ ফেজ আর একটু পরে গ্র্যাজুয়ালি তোমরা অর্জন করবে, তারপর তোমরা সমাজের প্রতিনিধিত্ব করবে। তাই তাকে বলছি তোমার ওমেন হতে গেলে বা তোমার ওমেনহুডটাকে ম্যানিফেস্টেশন করতে গেলে তোমাকে সারদা দেবী জীবনী করতেই। একজন টিপিক্যাল ওমেন হতে গেলে, আদর্শ নারী হতে গেলে তাকে কতদিক দেখতে হবে, কিভাবে চলতে হবে, এই সমস্ত শিক্ষা কিন্তু শ্রীশ্রীমার জীবন দর্শন আছে। তিনি কথা প্রসঙ্গে বলেছেন এইটা করবে, এটা করলে ভালো হবে, এটা করো, তুমি এটা করো। উনি কোনো জায়গায় ডিকটেট করে, ওনার জীবন দর্শন, উনি যেভাবে চলেছে, ওনার লাইফস্টাইল, ওনার জীবন ছন্দ একটা লেখা, সেইটাকে যদি বারবার তোমরা পড়ো, সেটাকে অনুধ্যান করে তুমি যদি তোমার জীবনে সেটা রপ্ত করতে পারো, তুমি অলরাউন্ড গেনার। কি গেনার হবে? কি গেনার? প্রথমত তুমি পড়াশোনা খুব ভালো করতে পারবে, ভালো শিখবে, শেখাটা তোমার প্রপার হবে। শেখাটা প্রপার হলে তুমি কম্পিটিটিভ পরীক্ষায় সাকসেস লাভ করবে, তাহলে তুমি স্বাবলম্বী হতে পারবে। দ্বিতীয়ত, তোমরা তাদের মধ্যে কারণ যদি ভেতরে ত্যাগের প্রেরণা জাগে, তারা আসবে মানুষের সেবা করতে। যারা সংসার করতে চাইবে তাহলে তাদের একটা সংসার জীবন হবে, সংসার জীবন পছন্দ মতো, পছন্দের সংসার জীবন করতে যাওয়াটাও শ্রীশ্রীমার টিচিংস। শ্রীশ্রীমার টিচিংস না হলে আমি তোমাদের বিষয় বলছি, ইউ উড বি আনএবল টু কালেক্ট ইউর বয়ফ্রেন্ড। তুমি তোমার ভালো পুরুষ বন্ধু পাবে না, এটা তোমাদের ল্যাঙ্গুয়েজ। তো এখনকার একটা ল্যাঙ্গুয়েজ বয়ফ্রেন্ড, আর ছেলেদের ক্ষেত্রে বলে গার্ল, মানে অ্যাজ গুড অ্যাজ সে ভাবি স্ত্রী বা ভাবি স্বামী পাবে, যেটাকে চয়েস করবে রং সিলেকশন, মানে অলমোস্ট সেরকম রং সিলেকশন হয় বলেই সেগুলো ফ্র্যাজাইল হয়, সে বন্ধন থেকে। আমি আলোচনা করবো এইরকম কিছু প্রসঙ্গে। তাহলে তার জন্য তুমি বয়ফ্রেন্ড
প্রপার বয়ফ্রেন্ড কালেকশন করতে গেলে তোমাকে স্টিমা করতে হবে। She will guide you who would be your perfect partner, life partner. আমরা বলবো বয়ফ্রেন্ড, আমরা বলবো প্রপার লাইফ পার্টনার, যে চিরকাল তোমার থাকবে, যেটা তোমার সুখে দুঃখে, তোমার সমস্যা, তোমার উদ্বোধন হবে। আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শব্দটা একান্ত ফিজিক্যাল, লাইক দিস, জন্তু জানোয়ারদের সম্পর্ক, রাস্তার কুকুর পুরুষ কুকুরের সম্পর্কের মতোই এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনটা। এটা এসেছে ওয়েস্টার্ন কালচারের আমল। যাই পরবর্তী ওইটাই শেষ কথা না, এরপর তোমার সন্তান সন্ততির মানুষ, তার জন্য কিছু শিষ্টাচার কে তোমায় শেখাবে, তোমার বাবা মা শেখাবে না। আর আমাদের মতো ওই তোমার দিদিমণি যারা পড়া, তাদের সময় নেই, তাদের অধিকার নেই, তাদের ক্ষেত্র তাহলে কী করে শেখাবে, তোমার কে শেখাবার জায়গা নেই। তুমি সন্তান সন্ততিকে মানুষ করবে, কিন্তু তার টিচিং শট এখনই নিতে হবে। তুমি যখন ছেলে মা বলবে, সন্তান সন্ততি জননী হবে, তখন তো তোমাকে কেউ শেখাবে না। তুমি যখন একা, তুমি মনে মনে ভাবে আমি সব জেনে কি করবে তুমি, তখন ছেলে তোমার যে অপত্য হবে, ছেলে পাবে, তাকে বলবে এই বন্ধুকে টিফিন দিবি না, তোর জন্যে এই ভালো খাবার করে দিয়েছি, তুই নিজে খা। আর বন্ধু যদি এসে বাচ্চাগুলো বলে, এখনকার মায়েদের যে একটা সিনারিও আউটলাইন করছি, তারা বলে একটা দোকানে আমি দাঁড়িয়েছিলাম, তখন সেই দোকানে পেন্সিল কিনতে গেছে বাচ্চার মা, বাচ্চা তাকে বলছে এই তুই এই নোটগুলো আনিস নি কেন, জেরক্স করতে যাচ্ছি, বলে আমি ওই ছেলেটাকে দিচ্ছি। কেন দিই? বলে ওরা খুব গরিব, ওর মা তো অন্যের বাড়িতে কাজ করে, ও কোথায় পাবে নোট, আমি দিচ্ছি। বলে ওই জন্যই তোকে টাকা খরচ করে মাস্টারের কাছে পড়াচ্ছি, কোনোদিন দিবি। আবার সে যদি শেয়ার টিফিন করে খায়, একটা বাচ্চা ছেলে, তার মাথাকে বলে তোকে বিরিয়ানি দিলাম পরকে দিতে। একটা বাচ্চা ছেলে, সে তো নতুন, আমাদের মতো মুক্তমতি, তারা তো সে অত কিছু জানে না। মা আমার বিরিয়ানিটা করেছে কেবল আমার জন্য, আমি বন্ধুদের শেয়ার করে দেবো। অন্য বন্ধুরা কার বাড়িতে হয়তো কেউ রিক্সা চালাতে ছেলে পড়ছে, সে হয়তো রুটি এনেছে, রুটি আর একটু আলু ভাজা, ও তাকে একটু বিরিয়ানি দিয়েছে, তার কাছ থেকে একটু রুচি শেয়ার করে নিয়েছে। তার এই সৎ প্রবৃত্তিটা মা থামিয়ে এইভাবে করতে হবে, মুক্তমতি হতে হবে। তারপর জীবনে চলা, পদে পদে প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি, সব জন্যেই তোমাকে একটা আলো, সেই আলো কি আলো হচ্ছে সৃষ্টি। তোমরা যেহেতু তোমরা যেহেতু মহিলা, আমি তোমাদের সামনে একটা জীবনই করবো। আগে তোমরা মাকে জানো, তারপর ঠাকুরকে জানো, স্বামীজিকে জানো। মাকে জানো, ভালো করে জানো, ভালো করে মায়ের জীবনী করো, একবার নয় 10 বার করে করো। আমি তো বললাম আপনি পরীক্ষার ব্যবস্থা করবেন, আমি প্রায় 3টে সেকশনে প্রায়ই আমি দিই। মা আমার জন্য একটা বক্তব্য রাখতে পেরেছে, নারী উন্নয়নে সৃষ্টি। আমাদের উন্নয়ন মানে কি? উন্নয়ন মানে হচ্ছে সামগ্রিক বিকাশ। সামগ্রিক বিকাশ বলতে তুমি পড়াশোনা শিখবে, তুমি চাকরি করবে, স্বাবলম্বী হবে। শ্রীসীমা কিন্তু মেয়েদের বসে থাকা একদম পছন্দ করতেন, মেয়েরা কাজ করবে, মেয়েরা প্রতিষ্ঠিত। মা খুব চাইতেন। এমনকি শোনো, পরে তোমরা পড়বে, গৌরীমা বলে একজন ছিল, তিনি ঠাকুরের অনুগামিনী, তিনি একটা আশ্রম করেছিলেন, তার নাম শারদেশ্বরী আশ্রম। সেই শারদেশ্বরী আশ্রম যখন কলকাতা, সেটা আগে ছিল ব্যারাকপুরে, তারপর অন্য জায়গা থেকে কলকাতায় যখন এখন যেটা আছে তার স্থায়ী মন্দির যখন তৈরি হবে, তখন মাকে সেই মন্দির উদ্বোধনের জন্য এনেছিল। তখন উনি সব ব্রহ্মচারী মহিলারাই থাকেন, তাদের উদ্দেশ্যে মা বলেছিলেন, মেয়েদের বলে দাও, মেয়েরা ঠোর করি খাড়া, খাড়া করি ঠোর হতে আসেনি। তারা সন্ন্যাসী হতে পারে, তারা ব্রহ্মজ্ঞ হতে পারে, সমাজের সব কাজে তারা নিয়ন্ত্রণের দাবি রাখতে পারে। তোমরা আরো বড় হয়ে একটা ইংরাজি বই পড়বে, ওমেন এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়া। আমি বইটা বছর 5 আগে একবার হাতে এসেছিল, পড়েছিলাম। এখন ভারতবর্ষে যেমন ধরো হসপিটাল, তোমার মনে আছে, হসপিটাল, ব্যাংকিং, ম্যানেজমেন্ট, আরো গোটা 15তে এখন ইন্ডিয়াতে লিডিংয়ে আছে, নাম্বার 1-এ আছে বলে। নাম্বার 1 ব্যাংকিং, আমার মনে আছে, ব্যাংকিং আমাদের যতগুলো ব্যাংক আছে তার যে টপ লিডার তিনি ওমেন। এই যে হসপিটাল আছে, হসপিটাল যতগুলো আছে সেই হসপিটালের যে লিডিং আছে ওমেন। বিভিন্ন ম্যানেজমেন্ট ইন্ডিয়াতে এখন ওমেনরা অনেকেই শীর্ষে আছে। কাজেই তোমরা নারীকে যে বিকশিত করতে চান্স না, তার কতগুলো নমুনা তোমাদের আমি বলে দিচ্ছি।
তোমরা নাম শোনি, মায়েদের কাছে বলে শুনবে সুধীরা, সুধীরা সিস্টার উনি নিবেদিতার ছবি দেখেছো? উনি এই নিবেদিতা স্কুল উনি প্রতিষ্ঠা করেছিলেন, স্বামীজি ওনার জন্যই করিয়েছিলেন। পরবর্তীকালে উনি তো অকাল খুব কম বয়সে উনি চলে যান, তারপরে সুধীরা নিয়ে ওনার দায়িত্ব নিয়েছিলেন। তিনিও তাকে এই শিক্ষকতার কাজে মা প্রেরণা দিয়েছিলেন। আরেকজন মহিলা বীণাপাণি বলে, বীণাপাণি চট্টোপাধ্যায়, তিনি হচ্ছেন মায়ের, তোমরা জানো না, প্রবোধ চট্টোপাধ্যায় বীণাপাণি চট্টোপাধ্যায় নিবেদিতা স্কুলে পড়েছিলেন। উনি ওনার চোখের সামনে ভারতী প্রাণা মাতাজি সরলাটি চাকরি এতে ভর্তি হতে গেলেন। বছর 4-5 বছর পরে উনি বললেন, উনি তখন 8-9-এ পড়ছেন, উনি মাকে বললেন প্রবোধ বাবু মেয়ে তো, তাকে মায়ের কাছে খুব অ্যাক্সেস ছিল। তিনি আবার দেখে শরৎ মহারাজকে কাকা বলতেন, ঠিক বাড়ির মতো পরিবেশ। তার মাকে কি করছেন, মা আমি সরলাদির মতো নার্সিং পড়তে যাব। মা একটু গম্ভীর এখন, সবার জন্য সব জিনিস। উনি 3বার মাকে বলেছিলেন নার্সিং পড়তে, মা 2বার বলেছেন, 3বার বলেছেন। ঠাকুরের তো নার্সিং ছাড়াও আরো কাজ আছে, সে কাজ কর। পরবর্তীকালে দেখা গেল তিনি বেগুন কলেজ থেকে পাস করেছেন, পরবর্তীকালে শিক্ষকতা করেছিলেন, মহাকালী পাঠশালায় দীর্ঘদিন শিক্ষয়িত্রী করেছেন, আরামবাগ কলেজেও কিছু করেছেন। পরবর্তীকালে তিনি বেশ পরিণত বয়সে বিবাহ করবেন না, ব্রহ্মচারিণী হবে, মাও অ্যালাউ করেন। মা বলেছেন সবাইকে সব দেহদের মতো অনেক কাজ করে। পরবর্তীকালে উনি নিজেও বুঝতে পারেন 27 বছর বয়সে উনি আবার বিয়ে করেন, 27 বছর বয়সে বিয়ে করেন। কিন্তু মা নিশ্চয়ই কপাল থেকে বুঝেছিলেন এর দ্বারা ব্রহ্মচারিণী হবে। যাই হোক, স্বাধীনতা সংগ্রাম ভূমিকা দিয়েছিলেন। শ্রীশ্রীমা সিন্ধুবালা দাসী নামে একজন মহিলা, গ্রামের মহিলা, মায়ের বাড়ি জয়রামবাটিতে, জানতে তোমরা? পরবর্তীকালে পড়বে। মা বাঁকুড়া জেলার মেয়ে ছিলেন। সে মা ওখানে তাকে ওই বিপ্লব আন্দোলনে সাহায্য করেছিলেন, সরলাদিকে নার্সিং পড়িয়েছিলেন। দুর্গাপুরী দেবী, যিনি ওই শারদেশ্বরী আশ্রমের উদ্যোক্তা, মায়ের ট্রেনিংয়ে তিনি একটা আশ্রম পরিচালিকা হলেন। তার মানে এই নয় তিনি ব্রহ্মচারিণী মানে ভাববে না তিনি ইংরাজি জানতেন না, বাংলা জানতেন না। তিনি সংস্কৃত, বাংলা, ইংরাজিতে কুখোর ছিল, সবই নিয়ে কথা বলতে পারতেন, সবই দিয়ে লিখতে পারতেন। তার মানে সন্ন্যাসী। আর এইসব মাতাজিতে দেখছো তো, এনারা সব জ্ঞান ভান্ডার, একদম ভাববে না। এনারা প্রত্যেকেই শিক্ষা দীক্ষা অত্যন্ত উচ্চ স্থানে আছে, অত্যন্ত উচ্চ। যেমন কলেজের অধ্যাপকেরা আছেন তাদের চেয়ে বরঞ্চ শ্রেষ্ঠ এনাদের শিক্ষার মধ্যে কোনো বন্দি থাকে। তারপর বলে দিচ্ছি নগেন্দ্রবালা ঘোষ বলে একজন ছিলেন গৃহবধূ, তাকে তিনি এমন এম্পাওয়ার করলেন, যিনি সাবান তৈরি, নারকেল তৈরি, মোজা তৈরি করতেন। গৃহবধূ মানে এই পণ্য উৎপন্ন করে সেটা বিপণনের ব্যবস্থা করে। তাহলে মেয়েদের এম্পাওয়ারমেন্ট কীভাবে ঘটাতে পারে, মায়ের মধ্যে পোটেনশিয়ালিটি কেমন ছিল নিয়ে এক্সপ্রেস করতে পারতেন। যাকে দেখছো তোমরা ওই ছবিতে, ওটা ওনার ধ্যানতন্ময়, ওনার অ্যাক্টিভ রূপ তোমরা বোঝো। আমি সংক্ষেপে 5টা শুধু বৈশিষ্ট্য তোমাদের বলে যাচ্ছি। প্রথমত হচ্ছে সকলকে নিয়ে চলা, পয়েন্ট লেখো, সকলকে নিয়ে চলা, পয়েন্টগুলোকে লিখে না। 1 নম্বর পয়েন্ট সকলকে নিয়ে চলা। 2 নম্বর সহ্য শক্তি বাড়ানো, সকলকে নিয়ে চলা। 2 নম্বর সহ্য শক্তি বাড়ানো হচ্ছে 2 নম্বর হচ্ছে লেখা। 3 নম্বর লেখো সর্বদা কাজে ব্যস্ত থাকা, সর্বদা কাজে ব্যস্ত থাকা। 4 নম্বর যে পথ দিয়ে প্রত্যহ হাঁটা চলা করো, যে পথ দিয়ে প্রত্যহ হাঁটা চলা করো এবং যেখানে অবস্থান করো, যে পথ দিয়ে প্রত্যহ হাঁটা চলা করো এবং যেখানে অবস্থান করো তার চারপাশের সংবাদ সম্বন্ধে সচেতন থাকা। যে পথ দিয়ে হাঁটা চলা করো, বুঝেছ, এবং যেখানে অবস্থান করো তার চারপাশের সংবাদ সম্বন্ধে সচেতন থাকা। বেঁচে 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর লেখো
যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন, এইভাবে নিজের চরিত্রকে গড়ে তোলার চেষ্টা করা, এভাবে নিজের চরিত্রকে গড়ে তোলার চেষ্টা করা। লেখা হচ্ছে সব বিউটিফুলি লিখেছে তো, না লিখলে তোমারই ক্ষতি। চলো প্রথমেই বলি সবাইকে নিয়েছে। তোমাদের এখন মনে হতে পারে অনেক অনেক কিছু তো বাইরের শব্দ শোনো দেখো। এখন একটা কথা আছে, আপনার হাত জগন্নাথ, নিজে বাঁচলে পাবেন না। অখেরে আমারটাই ভালো, তাকে মানে শয়তানি করেও চুরি করেও লুকিয়েও আমার পড়া যায় আমি ঝোলটা বেশি, তাই তো ব্যাপারটা তা, তাতে সুখ পায়। যখন অন্যকে শেয়ার করে নেওয়া যায় তাতে সুখ। তো যাই হোক, আমরা এটা সকলকে নিয়েছি, শ্রীশ্রীমা সকলকে নিয়ে চলেছি। আমরা সকলকে নিয়ে চলতে পারি না। আগে ছিল যৌথ পরিবার, তারপরে হলো কি একক পরিবার। একক পরিবারে থেকে থাকে, যৌথ পরিবারে কাকা জ্যাঠামশাই, মামাতো ভাই মামাতো ইত্যাদি বিস্তৃত ভাই। একক পরিবারের বাবা মা ছেলে মেয়ে এবার নাতি নাতি, পরিবারটা ছোট হয়ে গেল একক। তারপরে হলো কি নিউক্লিয়ার পরিবার, স্বামী স্ত্রী, একটি ছেলে বা একটি মেয়ে বা একটি ছেলে, এটা নিউক্লিয়ার পরিবার। তারপরে হলো কি, তারপরে হলো স্বামী স্ত্রী, সেখানে প্রধান। স্বামী স্ত্রীর পর স্বামী থাকতে পারলো না স্ত্রীকে নিয়ে, হয় স্বামী স্ত্রী ছেড়ে দিয়ে চলে গেল, তাহলে স্বামী উইতে মানে অজ্ঞান চাইল্ড, আইদার মেল আর তুমি হয় ছেলে বা মেয়ে। এমন বহু আছে, বহু পরিবার আমাদের আপনি জানেন না, আমরা তো গৃহী জানি। বহু ছেলে, ইয়ং ছেলে, এই 30-35 বছর ছেলে দেখছি তার ছেলেকে নিয়ে বা মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে যাচ্ছে, স্ত্রীটাকে ছেড়ে চলে গেছে। আবার অনেক মেয়েকেও দেখছি স্বামী আরেকটা স্ত্রী জোগাড় করে নিয়েছে, সে একটি তার বাচ্চাকে নিয়ে রয়েছে। তার মানে হলো স্বামী স্ত্রীর সংসারও ঠিক, স্বামী স্ত্রী বাবা মা থেকে আলাদা হয়ে গেল, দুজনের সাথে থাকতে হবে, তারপর দুজনেও থাকতে পারবে না, তারপরে একা একা রয়ে গেল। একা একা থাকলে কি হবে, হয় ভ্রষ্টাচারের জীবন অথবা নিঃসন্দেহ যন্ত্রণাটা, তাই তো? এটা কেন? কারণ আমরা সংহতির মন্ত্রটা শিখি, আমাদের সবই বোঝা লাগে। স্পেস পাই, নতুন বউ ছেলের বউ এসে ছেলের মা বাবা থাকে বলে স্পেস পাচ্ছে, তাই তার আলাদা চলে যাচ্ছে। যাই হোক, আমরা এই যে রাখতে পারছি, এবং এই মূল কথা যেটা বললাম, বাবা মাকে রাখতে হবে, স্বামী স্ত্রীও থাকতে পারছে। কারণ হচ্ছে আমরা একে অন্যের সঙ্গে সংগতি রাখার যে প্রিন্সিপাল সেটাই জানি, সেটা শিখি। সেটা আমাদের কারিকুলামে নেই, আমাদের ভুলতে পারবে না, নিয়ে যেতে পাওয়া যায় না। এখন আমরা তার জন্য দরকার হচ্ছে, সীমা বলেছে আর দোষ নেই। দোষ তো সবাই দেখে, গুণটা দেখে, দোষ তো সবাই দেখে, গুণটা দেখে করে প্রত্যেকটি মানুষের মধ্যে গুণ আছে। ধরো তোমরা ভবিষ্যতে, আমি হয়তো তোমাদের সামনে দ্বিতীয়বার কোনো বক্তব্য রাখতে আসবো না, আমি তোমাদের ক্যাটেগরিক্যালি করছি। ভবিষ্যতে তোমরা যখন তোমাদের লাইফ পার্টনার জোগাড় করবে, তখন চেষ্টা করবে, আমি তোমাদের নাতনি হিসাবে সাজেশন দিয়ে যাচ্ছি, তোমরা চেষ্টা করবে সেই ছেলেটার মধ্যে কি গুণ আছে বার করবে। আর তুমি ইনডাইরেক্টলি লক্ষ্য করবে সেই ছেলেটা তোমার মধ্যে কি গুণ আছে। আগেই স্বামীজি বলেছেন আমাদের সবার মধ্যে সম্ভাবনা আছে, তাহলে তোমার মধ্যেও গুণ আছে কিছু, তার মধ্যেও গুণ আছে, সেই গুণরাশি থেকে বাদ করতে হবে। যে সদ্গুণ, যেটাকে শ্রদ্ধা করাই যায়, শ্রদ্ধা করতে, শ্রদ্ধা করতে পারলেই সেখানে, যদি শ্রদ্ধার জিনিস কারোর মধ্যে না থাকে তাহলে ঠিক। তোমরা জানো ঠাকুর আর শ্রীসীমা এনাদের সম্পর্কটা কি? ঠাকুর সীমা কি সম্পর্ক বলো বলো? ঠাকুর সীমা, সীমা ঠাকুরের কে হও? স্ত্রী, বা তাই তো? ঠাকুর সীমার মধ্যে বার করেছেন কি ভালো আছে, যার জন্য ঠাকুর তাকে প্রণাম। আর মাও দেখতেন ঠাকুরের মধ্যে, ঠাকুরের মধ্যে এই দুজনের দৈব ভাবকে আইসোলেট করেছে। আমাদের মানুষের মধ্যে দৈব ভাব, কিন্তু গুণ তো কিছু আছে, সেই গুণটাকে বার করতে যাতে একটা শ্রদ্ধার জিনিসটা শোনো। স্বামী স্ত্রীর বন্ধুত্বের মধ্যেও দরকার হচ্ছে পারস্পরিক শ্রদ্ধার উপাদান বার করা, আর দোষ না থাকে, গুণটা থাকে, এবং সহ্য শক্তি বাড়ানো নিজেদের মধ্যে, তবে পারা যাবে
তাহলে সকলকে নিয়ে চলার অভ্যেস করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সহ্য শক্তি বাড়াতে হবে। মা বলতেন যে এটা ঠাকুরেরই কথা, পরবর্তীকালে মা তার সন্তানদের যে সয় সে রয়, যে না সয় সে না সয়। বাংলায় কিন্তু শব্দ আছে সহ্য করতে, সহ্য করতে হবে। তোমরা বলো আমাকে কেউ কটু কথা বলতে আমি কেন সহ্য করি? স্বামীজি কি বলতেন জানো? স্বামীজি বলতেন যে তোমাকে গালাগাল দিচ্ছে তাকে তুমি ধন্যবাদ দাও। যে তোমাকে গালাগাল দিচ্ছে ধন্যবাদ। কি মনে হয়? পাগলে বলছিল। আমার ওটাই মনে হয়েছিল আমি যখন কথাটা পড়েছিলাম স্বামীজির জীবনীতে, যে তোমাকে গালাগাল দিচ্ছে তাকে ধন্যবাদ দাও। বুঝতে আমার অনেকদিন সময় লেগেছে। আমি ভেবেছিলাম এই যারা মহান হয় তারা এইসব কথা ভুলে যায়, অনেক সময় লাগে। যখন আমি 60 পেরিয়ে গেলাম দেখলাম প্রত্যেকটি শব্দ শুনে। স্বামীজি বলতেন অপ্রতিকারই বড় শব্দ। তোমাকে যে একটা গাল দিলে, একজন তোমাকে গাল, তুমি কি করবে? তুমি আরো 10টা গাল দিতে পারো, খুব সহজ ইনস্ট্যান্ট সার্ভিস, তুমি দিয়ে দিলে। কিন্তু তুমি দেবে না তাকে, সে যে বাজে কাজ করলো সেটা ভাববার একটু সময় দাও। আর তুমি একটু সময় নাও, তুমি সময় নিলে তাকে আরো উৎকৃষ্ট রকমে আঘাত আনতে পারবে। সে তাকে তুমি বাধ্য করবে তোমার সাহায্য করতে পারবে। তাই বলা হচ্ছে কি যে সহ্য শক্তি বাড়াতে। উনি মা বলতেন সহ্যের সমান গুণ নেই, সন্তোষের সমান গুণ নেই। তোমরা সহ্য করো। কেউ তোমাকে খারাপ কথা বলে ইনস্ট্যান্ট সার্ভিস দিতে চেও না। তুমি আরো 10টা খারাপ কথা বলে দিতে পারো। বাংলা ভাষায় খারাপ কথারও শব্দভাণ্ডার কম, সেটা ইউজ করুন। আমি বলি ধৈর্য ধরো, ধৈর্য ধরে তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করো। সে নিশ্চয়ই কোনো প্রয়োজন করবে, তোমার দ্বারা উপকৃত হবে, তখন তাকে উপকার করুন, সুযোগটা নিও না। তাকে যদি আবার উপকার করো সে চিরকাল তোমার দাস হবে। আজ আর বেশি বলার সময় নেই, আর বললাম না কিছু। 3 নম্বর পয়েন্ট বলছে সর্বদা কাজ। মা বলতেন মন হাওয়ার বেড়েছে। তুমি চেষ্টা করবে মনটাকে এখন ঠাকুরের কাছে বসে চোখ বুঝে ঠাকুরের মায়ের নাম শ্রী সারদা, শ্রী সারদা, শ্রী সারদা এরকম 100 বার এই নামটা উচ্চারণ করার চেষ্টা করো। আমাদের এখানে তো 20 পর্যন্ত আছে আগুলে। তুমি এটা 5 বার করো, 100 হয়ে যাবে করো। তারই মধ্যে দেখবে কত কিছু খেলা হয়ে যাচ্ছে, কত হাসির কথা মনে পড়বে, কত লোকের কথা মনে পড়বে। তুমি কন্টিনিউয়াস করতে পারো, দরকার। কিন্তু আমাদের মন সবসময় হাওয়া দিকে কিছু নানা চিন্তা এসে মনে আঘাত করে। সেই জন্য আমাদের উচিত হচ্ছে কাজে কাজ করতে। কাজ মানে প্রোডাক্টিভ। হয় তুমি ছবি আঁকো, নাহলে তুমি ঠাকুমা স্বামীজির জীবনী পড়ো, দরকার নেই। অথবা কম্পিউটার বাড়িতে থাকলে কম্পিউটার শেখো, অথবা গান করো। বুঝতে পারছো? একটা প্রোডাক্টিভ কাজ, সেই কাজটা কোনো অর্থ আছে। মনে করি মা বলে গেছে ফটোকারিভাবে কোনো কাজ, কেউ যেখানে আগাচ্ছে না তুমি আবু বলা হয়ে কোনো কাজ করছো। মনে করো একটা অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, তুমি আগে ক্ষতিরাম হওয়ার চেষ্টা করো। পরিস্থিতিতে কোনো কিছু করাটা ঠিকঠাক, কোনো প্রতিবাদ করে নিজের ফাঁসিকে বা কোনো মানে অকারণ মৃত্যুকে বরণ করে নিয়ে আসতে কোনো যুক্তি নেই। মা বলছেন আবু বলা হবে, যদি অনেকেই সেটা প্রতিবাদ করতে যায় তুমি, অথবা তুমি একটা জনমত করি, মানে আগে ভাগে নিজে শহীদ হওয়ার চেষ্টা করো। মা ফটোগ্রাফিটাকে প্রশ্রয় দেবে। আর প্রত্যেকটি কাজকে শ্রদ্ধার সঙ্গে, যেমন তোমাকে মা বললো ঘরটা ছাঁটাটা দিয়ে যত্ন করে রাখবে। প্রত্যেকটি কাজকে পূজা মার্গে দিতে, পূজা মার্গে রাখবে। কথাটা বুঝতে পারলে? মনে হবে যেন ওই পুরো লোকটা বাজে বলছে। কাজকে পূজা মার্গে দেখতে। যেমন ধরো তোমাকে মা বলেছে মাছ বাঁচতে, মাছটা তোমার এমন বাঁচা উচিত যাতে মাছের গায়ে কোনো আঁশ না থাকে, তাই তো? মাছটাকে ভালো করে তুমি মাছও ধুয়ে দিলে মাছের আঁশ হবে, তাহলে এটা পূজা মার্গে থাকে, তাই তো? তোমাকে মা বললেন ফলটা কাটবে, ফলের খোসাটা সব কাটতে হবে, সেটাই হলো পূজা মার্গ। প্রত্যেকটি কাজকে করতে হবে নিত্য। তুমি মোট তৈরি করছো, সেটাকে এমনভাবে করতে হবে যেন সেটা সর্বাঙ্গীন। তাকে যা ছবি লাগে ছবি দিতে হবে, যা পয়েন্ট লাগে পয়েন্টগুলো দিতে হবে। এইটাকে বলা হয় পূজা। মা বলতেন, জনৈক সন্ন্যাসী মাকে বলেছিলেন, মায়ের আশ্রমে জয়রামবাটিতে রয়েছে, তিনি বলছেন মা আমি একবার একটু তপস্যা করতে, তার কাজ ছিল রান্না করা আর হাঁড়ি মারা।
করছেন। তিনি ভেবেছেন সাধু হতে এসেছি যেন চপখানে দিয়ে মগ্ন থাকে। রামকৃষ্ণ মিশনে সাধু মানে অলরাউন্ডার। তিনি ঘাসও কাটতে পারেন, প্রয়োজনে বাথরুমও পরিষ্কার করতে পারেন, প্রয়োজনে গোশালাও পরিষ্কার করবেন, তিনি আবার লেকচার দেবেন, তিনি চালের কাপড় বানাবেন, তাকেই দেখবেন কলেজে পড়াচ্ছেন, তিনি আবার বক্তৃতা দিচ্ছেন, আবার তাকে দেখা যাবে ঠাকুরের আরতি করছেন, আবার তিনি অলরাউন্ড পার্সোনালিটি রামকৃষ্ণ মিশন সারদা মিশনে সন্ন্যাসীরা হয়ে থাকেন। কারণ মা ছিলেন অলরাউন্ড, বুঝেছো, মা ছিলেন অলরাউন্ড। তাই এটাকে ভাবতে হবে। আর যেখান দিয়ে যাচ্ছ, যেখানে থাকছো, তার সব জেনে রাখা। স্বামীজি একটা ভালো কথা বলেছিলেন। স্বামীজির কাছে তখন স্বামীজি পাশ্চাত্য থেকে ফিরেছেন, আমাদের মতো কিছু কলেজ পড়ুয়া এই যারা মুক্তমতি ফ্রেশ, তারা স্বামীজির কাছে গেছে। তা স্বামীজি গোপাললাল ছেলের বাগানে আছে, তা শিবানন্দ মহারাজ বলছেন এখন বলেন তোমার কাছে এই ছেলেগুলো এসেছে, পাঠিয়ে দাও। গেছে স্বামীজি, আপনি আমাদের কিছু একটু উপদেশ দেন। তো আমি কি উপদেশ দেব? স্বামীজি চুপ করে আছেন। কিছুক্ষণ পরে স্বামীজি বলছেন, ভালো তো তোমার ঘরের জানলাগুলো খুলে দাও, খুলে রাখো। কি বললাম? স্বামীজি একটি বাগান বাড়িতে আছে, কতগুলো তোমাদের মতো তোমরা বালিকা, তারা বালক, যখন বালক গেছে স্বামীজির কাছে উপদেশ ছিলেন। স্বামীজি তখন বললেন গম্ভীর হবে, পারলে তোমরা তোমাদের ঘরের জানলাগুলো খুলে রাখো। মানে তোমরা তোমাদের ঘরের জানলাগুলো, মনের জানলাগুলো খুলে রাখো। বললেন তোমাদের ঘরের জানলাগুলো খুলে রাখো, ভালো করে দেখো। পাড়ার কে খেতে পাচ্ছে না, অভাবে জ্বালায় কাঁদরাচ্ছে। দেখো কে পড়াশোনা করতে পারছে না, অভাবে জ্বালায়। তাকে পারলে তোমার উদ্বৃত্ত সময় একটু শিক্ষা দাও। যে খেতে পারছে না, তোমার উদ্বৃত্ত খাবার এক মুঠো তাকে পারলে দিয়েছো। যে অন্ধকারে রোগে রোগ চঞ্চল অবস্থায় জীবনের দিন করছে, পারলে তাকে শুশ্রূষা দাও। না হলে এখান থেকে তাহলে তার মানে কি, তোমার জীবনের উদ্দেশ্য কিছুটা স্যাক্রিফাইস, তোমার উদ্বৃত্ত সময়, তোমাদের উদ্বৃত্ত অর্থ, সেইটা দিয়ে মানুষকে বা এনিমি যে কোনো ভাবে, যে কোনো তোমার যা সম্ভব, তোমার অর্থ নেই তুমি তাদেরকে সাহায্য করতে পারো। একটা বৃদ্ধাকে তো তুমি লেভেল পার্সন বার করে দিতে পারো। তোমার টিফিন থেকে তুমি সারানা পয়সা তো একটা ভিখারিকে দিতে পারো, যে প্রকৃত ভিখারি, যে খঞ্জ, যে অন্ধ। এইভাবে যে প্রাণে কোনো ফিডব্যাক এই নয়, আজ বন্ধু তোকে আমি ফুচকা খাচ্ছি, তুই আমাকে কাল ফুচকা খাবি, নো কন্ডিশনাল মানে গিফট। আমাদের যে আদান প্রদান, এটা তো কন্ডিশনাল নেই। আজ আমি ফুচকা খালাম, কাল তুই ফুচকা, এটা নয়। এটা করে নিষ্কাম করে, যে ডোনেশনের কোনো ফিডব্যাক নেই। এইভাবে একটা হ্যাবিট করে আমাকে কিছু দিতেই হবে। তোমাদের বাড়ির যে পরিচারিকা, যে কাজ করে, তার মেয়েটা ছেলেটা যদি পড়াশোনার জন্য তোমার একটা বই দিলে হয়, তখন বই কিনে দাও। সে যদি পেনের জন্য লিখতে না পারে, তাকে একটা পেন দাও। এটা কোনো ফিডব্যাক নেই, এরপরে পাবে না কিছু। এইভাবে কিছু নিষ্কাম করো, যে কর্মের কোনো ফিডব্যাক নেই। এইভাবে হ্যাবিটটা করে দিও, তবে তো তুমি সাহায্য পাবে, তবে তো তোমার নিরাপত্তা পাবে। আর চারপাশে জিনিস দেখে না রাখলে, ইনস্ট্যান্ট মনে করো তুমি কলেজে আসছো, তুমি যদি না জানো এখানে কোথায় জেরক্স আছে, এখানে কোথায় ওষুধের দোকান আছে, ইনস্ট্যান্ট তোমার একটা প্যারাসিটামলের দরকার, তোমার একটা পেন, মানে মাতাজিরা বা দিদিমণিরা যা পড়িয়েছে তার যদি একটা প্রিন্ট আউট দরকার হয়, এখানে কোথায় প্রিন্ট আউট হবে সেগুলো জানার দরকার। এগুলো তো তুমি নেটে বা সার্চ করে বা অনলাইনে পাবে না। অনলাইনে একটা পাতা কেউ তো তোমাকে প্রিন্ট আউট দেবে না, কেউ তো একটা প্যারাসিটামল দেবে না। আর লাস্ট যে পয়েন্টটা বলেছি, যখন যেমন তখন যখন যেমন তখন তেমন, মানে যে কোনো পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট। মা কত প্রতিকূলতা গেছে, একবার প্রতিকূলতায় মাঠে ডাকাতের হাতে পড়েছে। কি করলে ডাকাতের হাত থেকে একটা 22 বছরের মেয়ে পরিত্রাণ পাবে? উনি সারেন্ডার করলেন বাবা ডাকটা কিন্তু চারটিখানি। যে মুহূর্তে বাবা করে ডাকলেন, যে ডাকাতের কিছুদিন আগেই মেয়ে মারা গেছে, তার মনটা শক্ত হয়ে গেল। আমি বাবা,
তখনই তিনি তাকে কন্যাবৎ তার দস্যুপরিণতি ভুলে গেল। আমজাদ বলে একজন ডাকাত ছিল ওই জলাম্বাটির কাছে, সব লোক তাকে দেখলেই সরে যেত ভয়। মা তাকে বললেন, বাবা এসেছো, আমজাদ এসেছো। এই যে বাবা, সে তো আমি ডাকাত, আমাকেও কেউ বাবা সম্বোধন করতে পারে এই মানে সভ্য সমাজে? মা তাকে কি করলেন, বাবা বলে ডাকলেন, আদর করে খেতে, তার হৃদয়টা বলে। এইভাবে মানে যখন যাবো, যেখানে যাবো, যখন মা এরকম করেছে। আরেকবার মায়ের একটা প্রতিকূল পরিবেশে মা আসছিলেন, রাস্তা একটা চটিতে রান্না করে 9-10 তার ডিমে ছিল একটা হাঁড়ি পেতে গেছে। মা তখন কি করলেন, অন্যান্যরা কেউ ভাবতে পারেনি আর ভাত খাওয়াই হবে না, সারা দুপুরে 10 জন লোক উঠতে থাকতে হবে, পাশেও দোকান নেই, সে সময় ছিল না। মা উপর থেকে ভাতগুলো খড়ের সাহায্যে শাল পাতায় ঢেলে নিয়ে তরকারি কিছু কিছু করে খাওয়া হলো, বাকি ভাতগুলো নষ্ট হলো। কিন্তু এইভাবে ইনস্ট্যান্ট একটা প্রত্যুৎপন্ন মদিত্ব মায়ের ছিল। আমাদেরকে এগুলো শিখলে তোমরা যে কোনো প্রতিকূলতায় একটা পদ বার করে সামহাও তোমরা ম্যানেজ করতে পারবে। এই যে ম্যানেজ ভালো করে বলবে, মায়ের জীবনের মধ্যে কি বিস্ময়কর ম্যানেজমেন্টের ঘটনা আছে, এভাবে চালিয়ে। আর যখন যাকে যেমন তাকে আমাদের খেয়াল রাখতে হবে, যাকে যেমন তাকে তেমন যে পরিস্থিতি। তোমার কলেজে কতজন পার্সোনালিটি আছে, মাতাজিরা আছে, বাইরে আমাদের মতো অধ্যাপিকারাও আছেন, যারা আছেন তারা আছেন, ওখানে নন টিচিং স্টাফও আছেন যারা কাজ করেন, বা বাগানে সব যারা কাজ করেন। প্রত্যেকটি লোকের সঙ্গেই তোমার সম্পর্ক থাকা উচিত। যেহেতু তুমি এই কলেজের ছাত্রী, প্রত্যেকের সঙ্গে মাত্রা আছে, প্রত্যেকের সঙ্গে এমন ব্যবহার করবে যেন তারা মুখ্য, যেন তারা ভাবে হ্যাঁ একটা ছাত্রী এসেছিল এই কলেজে। তাহলে সেই ব্যবহার করার জন্য তোমাকে গড়ে তুলতে হবে। তোমার ভেতরে ভাঙা পড়া, এই যে রিয়াক্টিভ মাইন্ডের রিয়াকশন করা, আমাকে সবার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করতে হবে। কারণ মা চেয়েছিল ভালো কথাটা বলতে, যতক্ষণ মন্দ কথাটা বলতে থাকবে, তাহলে ভালো কথাটা বলি না বা বল না কেন, সেইটা অভ্যেস করতে হবে। তা এইভাবে মায়ের জীবন দর্শন যদি তোমরা পড়ো, তাতে কি হবে, এগুলো হচ্ছে একটা বিশেষ শিষ্টাচার। এই শিষ্টাচারের মধ্যে তোমরা তোমাদের জীবনশৈলীটাকে গড়ে তুলতে পারবে। এখনো প্রচুর সময় আছে তোমাদের। আর আগামীকালই সমাজের যে কাজের বৈপরীত্য দাবি করছে, এখন 4 বছর তো তোমরা নিশ্চিন্তে গ্র্যাজুয়েশনের জন্য সময় দিতে পারো। এই সময়ের মধ্যে পড়াশোনার সঙ্গে তোমরা মা জীবনের যে অ্যাক্টিভিটি, তার জীবনশৈলীটা ভালো করে পড়ে কেমন করে সমাজে সকলকে সুখে রেখে নিজে সুখী থাকা যাবে, সেই আইডিওলজিটা এক্সট্রাক্ট করার চেষ্টা করো। সেইটা যদি তুমি করতে পারো, তাহলে নিশ্চিত তুমি স্বাবলম্বী হবে, তুমি সুশিক্ষিতা হবে, তুমি সুন্দর গৃহিণী হবে, সর্বোপরি তুমি একজন প্রবুদ্ধ নাগরিক হতে পারবে। ঠাকুরমা স্বামীজির কাছে তোমাদের শুভকামনা করি, তোমাদের শ্রীবৃদ্ধি জানিয়ে, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় মা। তোমার
মানুষ করো এই